এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন পারমিতা চ্যাটার্জির লেখা একটু অন্য স্বাদের গ্রাম বাংলার ভূতের গল্প ভূতুগঞ্জের আড্ডা। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দামোদরের ভূমিকায় কিংবদন্তি চ্যানেল থেকে সৌরভ রায়, বিভিন্ন মহিলা চরিত্রে রয়েছে বর্ণালী, নৃপতির ভূমিকায় সুমিতেন্দ্র, গল্প পাঠ প্রাণকৃষ্ণ এবং অন্যান্য চরিত্রে রয়েছি আমি প্রত্যয়। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প পারমিতা চ্যাটার্জির লেখা ভূতুগঞ্জের আড্ডা। প্রায় ঘণ্টাখানেক দেরি করে আসাতে দামোদর ব্যঙ্গ করে নৃপতিকে বলল, সব জায়গায় দেরি করে পৌঁছানোর অভ্যাসটা তুমি দেখছি এখনো ছাড়তে পারোনি হে নিপতি। এবার তো একটু নিজেকে বদলাও দেখিনি। হ্যাঁ, এত বছরের অভ্যেস কি আর বললেই বদলানো যায় ভাইয়া? সরকারি অফিসে চাকরি করতুম, কাজে বুঝতেই পারছ সময় মতো পৌঁছতে মানে লাগে। আর তাছাড়া অভ্যেসগুলো তো আর জমি বাড়ির দলিল নয় যে আসার সময় আলমারিতে রেখে আসবো, তাই সাথে নিয়েই ঘুরছি। তা বেশ বলেছ। আমার যেমন সকাল সকাল আহ্নিক করার অভ্যেস। তা নতুন খবর কিছু শুনেছ নাকি? তল ভারী হতে চলেছে আমাদের, আরও একজন আসছে। অর্ধেকটা রাস্তা চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবে বোধহয়। তা তুমি জানলে কি করে? আরে ধুর, কি যে বলো, এতদিন ধরে এখানে আছি কি করতে? এসব খবর হাওয়ার আগে ছোটে। আর একটু পুরনো হলে তুমিও বুঝতে পারবে। কালকে মহিলা সমিতির ঝগড়াটা শুনেছ? দুপুরের ভাত ঘুমটা সবে এঁচে আর অমনি কাসর ঘন্টা নিয়ে শুরু করে দিলে। আর মুখের ভাষা, হরি হরি, কান পাতা যায় না। তোমার যেমন সরকারি চাকরি করতে গিয়ে দেরি করার অভ্যাস, তেমন ঝগড়াটাও ওদের অভ্যাস। কলতলায়, পুকুর ঘাটে, ঘরে শাশুড়ির সাথে, শাশুড়ি গেলে ছেলের বউয়ের সাথে। এতকাল এই সবই করে এসেছে কি না, স্বভাব চায় না মোলে। পুতুল নাচের পুতুলের মতো এদিক ওদিক আঙুল নাচাতে নাচাতে কথাগুলো বলল দামোদর। দূর থেকে কাউকে আসতে দেখে নিজের উড়ুতে একটা চাপড় মেরে উঠে দাঁড়ালো। এসে গেছে দেখো নিপতি, এসে গেছে। কে এসেছে হে? আরে দূর বাবা, তোমায় বললুম না নতুন একজন আসবে। ওদিকে তাকিয়ে দেখো, চলেইছে। কিন্তু মানুষটা অন্ধের মতো এমন হাতড়াতে হাতড়াতে আসছে কেন বলো দেখিনি? নতুন ভদ্রলোকটি সত্যি সত্যি কিছু না দেখতে পেয়ে আপন মনে বিড়বিড় করছিলেন, এখানে এত অন্ধকার কেন? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কার যেন গলার আওয়াজ শুনতে পাচ্ছি। কেউ কি এখানে আছেন? দামোদর এগিয়ে ভদ্রলোকের হাত ধরলে, মুখে বলল, আরে মশাই, চোখের তুলসীর পাতা দুটো না সরালে কি করে দেখবে? পাঠ শেষ, এবার মেকআপ মুছে ফেলো দেখিনি। পাঠ শেষ? মেকআপ মুছে ফেলো মানে? এগুলো এখানকার চলতি ভাষা। সবে এইছো তো, তাই বুঝতে পারছো না। কিছুদিন থেকে গেলেই সব শিখে যাবে। এতক্ষণে নৃপতি মুখ খুলল। হ্যাঁ, বলি দামোদর, ওকে আমাদের এখানকার নিয়ম কানুনগুলো একটু বুঝিয়ে দাও। তা তোমার নামটা কি হে? ওটা তো জানা হলো নি। নবাগত ভদ্রলোক খুব বিনয়ের সাথে উত্তর দিল, আমার নাম প্রাণকৃষ্ণ। তা শোনো হে প্রাণকৃষ্ণ, এখানে কিছু নিয়ম কানুন আছে। এখানে কেউ কাউকে আপনি, আগে এসব করে না। সবাই সবাইকে নাম ধরে তুমি করে ডাকে।
এখানে ছোট লোক, বড় লোক, রোগা লোক, মোটা লোক, বেটে লোক, লম্বা লোক, গরিব লোক, ধনী লোক, সব সমান। আচ্ছা, সত্যি করে বলো তো, বউকে খুব ভয় পেতে, তাই না? ঠিক ধরেছ। কি কি করে বুঝলে বলো তো ভাই দামোদর? দেখলে নিপদি, ঠিক ধরেছি। আরে বাবা, একে বলে অভিজ্ঞতা। বামনগিরি করার সময় মানুষের কপাল দেখে বলে দিতে পারতো। সব আসার পর থেকেই দেখছি প্রাণকৃষ্ণ আমাদের সব কথাই মেনে নিচ্ছে, কোনো প্রতিবাদ করছে না। চোখে মুখে কেমন যেন একটা গো বেচারা ছাপ। বোঝাই যাচ্ছে কি ভীষণ পত্নী আতঙ্কে দিন কেটেছে। এইভাবেই গল্পগুজব আর মশকরায় দিন কাটতে লাগলো। হাসি নেই শুধু প্রাণকৃষ্ণর মুখে। প্রথম দিন থেকে আজ অবধি কেউ তার দাঁত দেখেনি। দামোদর বসে বসে গলার পৈতেটা নিয়ে নাড়াচাড়া করছে আর ভাবছে, ইস, যদি তখন পুজো আচ্চার পাশাপাশি সুদের কারবার করে লোক না ঠকাতুম, তাহলে হয়তো আজকে আমিও ব্রহ্মদৈত্যী হয়ে সবার ওপর ছড়ি ঘোরাতে পারতুম। জীবনে রোজগার পাতি করে লাভ কিছুই হলো না। সেই 4টে তিল আর আতপ চাল দিয়ে বিদায় করে দিল। টাকা পয়সা সব পঞ্চভূতে লুটে ফুটে খাচ্ছে দেখোগে। হ্যাঁ, নৃপতিকে একা আসতে দেখে দামোদর বলল, কি হলো? তুমি একা যে? প্রাণকৃষ্ণ এলো না? তোমাকে যে বললুম আসার সময় তাকে নিয়ে আসতে। আনতে গেছলুম, সে আজ আসবে না, মন ভালো নেই তার। মন ভালো নেই মানে? কি হলো আবার? চলো তো দেখি। এদিকে প্রাণকৃষ্ণ তখন দু গালে হাত দিয়ে মুখটাকে আমসি বানিয়ে বসেছিল একটা শ্যাওড়া গাছে। হঠাৎ বাতাস ফুঁড়ে উদয় হলো দামোদর আর নৃপতি। এ কি ব্যাপার বলো তো ভাই প্রাণকৃষ্ণ? নিপতি বললে তোমার নাকি মন ভালো নেই, তা মুখটা অমন বাংলার 5 করে না রেখে কি হয়েছে একটু বলবে? প্রাণকৃষ্ণ অসহায়ের মতো দামোদরের 2 হাত চেপে বলল, আচ্ছা দামোদর, তুমি তো এখানে অনেক দিন ধরে আছো, তোমার অনেক পরিচিতি। দেখো না ভাই, কাউকে পাঠিয়ে যদি একবার আমার বউয়ের খবরটা জানতে পারো। আসার সময় দেখছিলুম সে খুব কাঁদছিল। আর তাছাড়া রোজ রাতে পায়ে তেল মালিশ না করে দিলে বাতের ব্যথায় ঘুমাতে পারে না যে। এতদিন আমি করে দিতুম, এখন কে করছে কে জানে। ও, এই ব্যাপার। তা তুমি ঠিক জানো যে তোমার বউ তোমার জন্যই কাঁদছে? এমনও তো হতে পারে যে জীবনে আর কখনো মাছ খেতে পারবে না, সেই শোকে চোখে জল এসেছে। তাহলে ওই বাতের ব্যথাটা, ওটার খবর পাবো কি করে? দেখো, এখান থেকে লোক পাঠানো যাবে না, কেউ রাজি হবে না। একবার চলে আসলে সংসারের নরকে আর ফিরে যেতে কেউ চায়? তাছাড়া হরিপদ মেয়ের বিয়ের দিন শখ করে নিজের জামাইকে নিজে চোখে দেখবে বলে মিনিট 5 জন্য গেছিল, কিন্তু তার বউ হঠাৎ করে তাকে দেখে ভূত ভূত করে যে অজ্ঞান হয়ে পড়লে জ্ঞান ফিরল 3 দিন পর। তারপর থেকে এই ঝুঁকি আর কেউ নেয় না। তাই খবর যদি পেতে হয় তাহলে তোমাকে নিজেকেই যেতে হবে। আমি যাব, কিন্তু কিভাবে? দেখো ভায়া, তুমি যদি সব নিয়ম মেনে, মানে এই ধরো দরখাস্ত জমা দিয়ে অনুমতি নিয়ে যেতে চাও, তাইলে দেখা যাবে সে দরখাস্ত মঞ্জুর হতে হতে তোমার গিন্নিরও এখানে আসবার সময় হয়ে গিয়েছে। তাহলে এখন উপায়? আমার কি তাহলে যাওয়া হবে নি? উপায় একটা আছে, তবে তার জন্য কিছু খরচা করতে হবে। আসলে সব জায়গায় একই অবস্থা, বুঝলে। বলছিলুম, সে রাতে তোমার নাতি তোমাকে একখানা ছাতা দিয়েছিল না? তুমি বরং ছাতাটা আমাদের ওই হাউজিংয়ের ফটকে যে সন্ধ্যা মার্কার লোকটা দাঁড়িয়ে থাকে তাকে দিয়ে দাও, তাহলে বেরুতে কোনো অসুবিধা হবে না।
এখানে রোদ ওঠে না, বৃষ্টিও পড়ে না, তাই ও ছাতা কোনো কাজেই লাগে না। ওই ফুটুনি মারার জন্য ছাতা হাতে ঘুরে বেড়ায় সব। দামোদরের প্রস্তাবে রাজি হয়ে গেল প্রাণকৃষ্ণ। গিন্নিকে নিজে চোখে একবার দেখার জন্য সে যে কোনো মূল্য দিতে রাজি। অনেক ঝুঁকি ঝামেলা করে তিনজনেই রওনা দিল প্রাণকৃষ্ণর গ্রামের বাড়ির উদ্দেশ্যে। কথা হয়ে গেছে যে ফেরার পথে নিজেদের পৃথিবীতে আপনজনদের একবার দর্শন করে আসবে। বিকেলের আলো মরে গিয়ে সবে সন্ধ্যা নামতে শুরু করেছে। হারানের চায়ের দোকানের সামনে এই সরু রাস্তাটা পেরোলেই প্রাণকৃষ্ণর বাড়ি। হারানের দোকানে কেটলিতে জল ফুটছে। এই নিপতি চায়ের দোকান থেকে একবার চা খেলে হতো না? ওপরের সব মরা গরু ঠিক মতো দুধ দেয় না। লিকার চা খেয়ে খেয়ে মুখটা কেমন যেন পাঞ্চে হয়ে গেছে। কথাটা মন্দ বলনি, কিন্তু চা খাবে যে তার দাম দিতে পারবে। আরে বাবা, দামের প্রশ্ন আসছে কেন? খাওয়া শেষ হলে টুক করে হাওয়ায় মিলিয়ে গেলেই হলো। বলছিলাম, তোমরা এই প্রথম আমার বাড়ি যাচ্ছ, চাটা ওখানে গিয়ে খেলে হতো না? আমার ছেলের বউ খুব ভালো চা বানায়। শোনো কথা, ও কাজ ভুলেও করতে যেওনি। দেখাশোনা যা করবো সব আড়াল থেকে। যদি একবার তোমাকে দেখতে পায় তাহলে ও যা ঢেকে এমন ব্যবস্থা করবে যে জীবনে আর ওপদ মারাতে হবে না। তার চেয়ে দামোদর যা বলছে তাই করো। কিন্তু চায়ের দোকানের লোকটা তো আমাকে চেনে। অসুবিধা কিচ্ছু নেই, তুমি সামনে না এসে বেড়ার পেছনে লুকিয়ে থাকবে হাওয়া হয়ে, আমি তোমাকে সাপ্লাই করে দেব। হ্যাঁ। দামোদর আর নৃপতি গিয়ে দাঁড়ালো চায়ের দোকানের সামনে। বলছি ভাই, 3 ভার চা হবে? হবে, কিন্তু দুজন মানুষ 3 ভার চা নিয়ে কি করবে? 2 বার খাবো আর 3 নম্বরটা ভাগ করে নেব। আপনাদের আগে তো কখনো দেখিনি, নতুন নাকি? যাবেন কোথায়? ওই তো প্রাণকৃষ্ণর বাড়িতে। সত্যি? বুড়োটার মরেও শান্তি পেল না। ও বটে একখানা, মাছ খেতে পারবে না বলে রোজ খেতে বসে বুড়োটাকে গালি দেয়। ওই বাড়িতে যাচ্ছেন যান, তবে কেষ্ট যেটার নাম ভুলেও যেন জেঠিমার সামনে উচ্চারণ করবেন না, তাহলে আর পেঁচে ফিরতে হবে না। দোকানদার নিজের মনে বকে চলেছে। এদিকে ভাঁড়ের চা শেষ করে নৃপতি, প্রাণকৃষ্ণ, দামোদর ততক্ষণে হাওয়া। এই হট হট যা যা। আপদগুলো ভর সন্ধেবেলা দুয়ারের সামনে একেবারে মোড়া কান্না জুড়েছে। আমার এই কুকুরের কান্না একদম সহ্য হয় না। শুনেছি এরা নাকি আবার তেনাদের দেখতে পায়। তার উপর আজ আবার শনিবার অমাবস্যা। এই এই বিদায় হলি নাকি দেব হতভাগা দুগা? লাঠি হাতে একপাল কুকুরকে ধাওয়া করতে করতে উঠোন পেরিয়ে রাস্তায় উঠে এসেছে ইন্দুবালা। মা গো মা, প্রাণকৃষ্ণ এই বুঝি তোমার গিন্নি? এড়ে আসা দেখে তো মনে হচ্ছে না যে কোশমিনকালে ও বাতের ব্যথা ছিল। আর এগুলো কি ঠিক হবে? শেষে মরার ওপর খাড়ার ঘা পড়বে না তো? কুকুরের দল লাঠির ভয়ে এলাকা ছাড়তেই 3 বন্ধু 1 পা 2 পা করে এগোলো। ওরা সবাইকে দেখতে পেলেও ওদের কেউ দেখতে পাচ্ছে না। যতক্ষণ ওরা দেখা না দেবে কেউ দেখতেও পাবে না। প্রাণকৃষ্ণর বড় ছেলে রাগে গজগজ করতে করতে ঘরে এসে ঢুকলো। আচ্ছা মা, বাবা জগন্নাথ কাকার কাছ থেকে ঠিক কত টাকা ধার নিয়েছিল বলো তো? রাস্তাঘাটে যেখানে সেখানে উনি টাকা চেয়ে বসে, লজ্জায় মাথা কাটা যায় আমার। তোর বাবা টাকা ধার করেছিল? কই, আমি তো কিছু জানি না। কি করেছে ওই টাকা দিয়ে? বুড়ো মিনসের পেটে পেটে এত শয়তানি! কিছু করার তো মুরদ ছিল না,
সারাটা জীবন ওই ঘর জামাই হয়ে কাটিয়ে দিল, তার উপর আবার ধার। এখন তো মনে হচ্ছে এই লোকটার চরিত্রেও দোষ ছিল। এই নামাতো, নামা দেখি ওই দেওয়াল থেকে ওই মিনসের ছবিটা, নামাতো দেখি। যা যা যা, একেবারে দূর করে দিয়ে আয় ওই ভাড়ার ঘরে। কান গরম হয়ে উঠল প্রাণকৃষ্ণের। ঠিক এই সময় ঘরে প্রাণকৃষ্ণের ছেলের বউ ঢুকল। বলছিলাম কি মা, ওই রাতের রান্নাটা যদি একটু বলে দিতেন। দুপুরে চুনো মাছের চচ্চড়ি একটু বেঁচে গেছে। রক্ষে করো বাছা, ওই চুনো মাছের চচ্চড়ি বাবা তোমরাই খাও। আজ তো মানদা আসেনি, তার দুপুরের মাংসটা তো রয়েই গেছে, ওটাই বরং আমায় রাতে দিও। নিরামিষ আর একদম মুখে তোলা যাচ্ছে না। দামোদর আর নৃপতি একবার একে অপরের দিকে তাকালো। ওহে প্রাণকৃষ্ণ, বউয়ের চাঁদ মুখের মিষ্টি ভাষণ শোনার স্বাদ যদি মিটে গিয়ে থাকে, তাহলে আমরা এবার এগোই, কি বলো? নাকি তোমার কান আর চোখ এখনো তৃপ্তি পায়নি? প্রাণকৃষ্ণ বরফের মতো ঠান্ডা গলায় উত্তর দিল। জানো ভাই দামোদর, আমার বউয়ের গলায় যে সোনার চেনটা দেখতে পাচ্ছ, ওটার জন্যই আমি জগন্নাথের কাছ থেকে টাকা ধার করেছিলুম। হ্যাঁ, আর এখন বলে কি না আমার চরিত্রের দোষ। হ্যাঁ, সত্যি প্রাণকৃষ্ণ, তোমার কপালটা একেবারেই খারাপ। বেঁচে থাকতে কত মানুষকে তেল মাখিয়ে আমরা কত কিছু হাসিল করে নিলুম, আর তুমি নিজের বউয়ের পায়ে সারা জীবন তেল মালিশ করেও কিচ্ছুটি করতে পারলে না। কি আর করবে, এখানে আর সময় নষ্ট না করে চলো বরং এগোনো যাক। তিনজন আবার এগোতে শুরু করলো। যাবার আগে উঠোনে মাটির উনুনের মুখ থেকে কিছু একটা কুড়িয়ে নিল প্রাণকৃষ্ণ। হয়তো সেটা সাথে নেবে ভেবেছিল। ওটা কি নিলে? হাতে কি তোমার? এটা আমার লাঠি ভাই, উনুনে গোজা ছিল, কিছুটা পুড়ে গেছে। লাঠিটা প্রাণকৃষ্ণর হাত থেকে নিয়ে আবার উনুনে গুঁজে দিতে দিতে নৃপতি বলল, তুমি বড় ভালো মানুষ হে ভায়া। আমি বলি কি, এখানকার মানুষগুলি যখন আর আপন নেই, তখন আর এখানকার এই জিনিসপত্র নিয়ে কি লাভ? পরিবেশ ক্রমশ গম্ভীর হয়ে উঠেছে। তা দেখে দামোদর বলল, আরে বাবা, তাছাড়া এখানকার কোনো জিনিস ওখানে চলবে না। যদি চলতো তাহলে আমার সুদের ব্যবসার হিসেবের খাতাটা আমি নিয়ে যেত, তারপর একটা একটা করে ওপরে যেত আর ঘাড় ধরে টাকা আদায় করতো। বলছি দামোদর ভায়া, রাত অনেক হয়েছে বুঝলে, আজ আর কোথাও গিয়ে কাজ নেই। রাত হলে আমি আবার চোখে কম দেখি কিনা, তাই বলছিলুম ছেলেটা যদি সময় মতো ছানিটা কাটিয়ে দিত, তাহলে এমনটা হতো না। তা না হয় বুঝলুম, কিন্তু সারা রাত থাকবে কোথায় ভেবেছ কিছু? আমার বাড়ির পেছন দিকে কিছুটা গেলে একটা বাঁশ বাগান আছে, রাতটা ওখানে কাটিয়ে দিলে কেমন হয়? তুমি যে কি সব বলো প্রাণকৃষ্ণ। আরে বাবা, আমাদের তো আর অপঘাতে মৃত্যু না যে নিচু জাতের ভূতেদের সাথে গা ঘেঁষাঘেঁষি করে বাঁশ বাগানে থাকতে যাব। আমাদের একটা আভিজাত্য আছে তো নাকি? ওসব বাঁশ বাগান, পোড়া বাড়ি, তাল গাছ আমাদের জন্য নয়। তাহলে বরং একটা কাজ করা যাক, আমার বাড়ির চিলেকোটার ঘরটা ফাঁকাই পড়ে থাকে, কেউ যায় না সেখানে, ওখানে থাকলেই হয়। কথাটা বাকি দুজনের মনে ধরল। কাজেই নিশি যাপনের ব্যবস্থা হলো ওই চিলেকোঠার ঘরেই। মাঝরাতে ছপাত করে একটা শব্দে ঘুম ভাঙল নৃপতির। মনে হলো উঠোনের মাঝখানে ভারী কিছু একটা এসে পড়ল। প্রাণকৃষ্ণ, আরে ও প্রাণকৃষ্ণ, মনে হয় চোর ঢুকেছে তোমার বাড়িতে, ওঠো তাড়াতাড়ি। নৃপতির ডাকে প্রাণকৃষ্ণ আর দামোদর দুজনেই উঠে বসল। কি বলছো, চোর ঢুকেছে? এখন কি হবে বলো তো?
আমার বউয়ের আলমারি ভর্তি সোনা গয়না শাড়ি সব আছে, টাকা পয়সাও আছে, সব যদি নিয়ে যায়। লোকে বউ বউ করতে করতে মরে শুনেছি, কিন্তু মরেও বউ বউ করতে এই তোমাকেই প্রথম দেখছি। এই তোমরা একটু থামবে। সারা জীবন লোকের মাথায় হাত বুলিয়ে দক্ষিণা আদায় করেছি। এই চোরের ওপর বাটপাড়ি করাটা আমার কাছে কোনো ব্যাপারই না। তোমরা দাঁড়াও, ব্যাপারখানা আমাকে দেখতে দাও। এদিকে গুটি গুটি পায়ে চোর গিয়ে ঢুকল প্রাণকৃষ্ণর বউয়ের ঘরে। পেছন পেছন দামোদর, সাথে প্রাণকৃষ্ণ আর নৃপতি। চোর ঢুকে প্রথমেই টেবিলে রাখা অ্যালার্ম ঘড়িটা ঝোলায় ভরল। সাথে সাথে প্রাণকৃষ্ণ ফিসফিসিয়ে বলে উঠল, দামোদরের ঘড়িটা বাঁচাও ভাই, ওটা আমার সুখী দাম্পত্য জীবনের সবচেয়ে বড় সঙ্গী। আমার বউ ওটা আমাকে ফুলসজ্জার রাতে উপহার দিয়েছিল, যাতে প্রতিদিন সকালে অন্তত 1 ঘন্টা আগে উঠে সমস্ত বাসি কাজ ছেড়ে রাখতে পারি। বামুন হয়ে বহু মানুষকে তাবিজ কবজ দিয়েছি, কিন্তু নিজে কখনো পড়িনি। যদি তোমার পায়ের ধুলো খানিকটা পেতুম তাহলে তাবিজ বানিয়ে পড়তুম। তুমি যখন নেই তখন তোমার ওই পৌরসত্বের নিদর্শন আর কারোর কাজে লাগবে না ভাই। ওটা বরং চোরটাকে বেঁচে খেতে দাও। হ্যাঁ, বেচারা প্রাণকৃষ্ণ মুখ চুন করে দাঁড়িয়ে রইল। এরপর একটা একটা করে জিনিস ঢুকতে শুরু করলো চোরের থলিতে। এবার সোজা হাত পড়ল আলমারিতে। সেখান থেকে বেরিয়ে এলো থাক থাক নোট আর প্রচুর গয়না। ভাই দামোদর, এবার তো কিছু একটা করো, চোরে সব লুটে পুটে নিয়ে গেলে তো পরিবারটা পথে বসবে। চিন্তা করো না, এইগুলো বেটাকে নিতে দেব না। এবারে একটা ব্যাপার হলো। চোর একটা একটা করে গয়নার বাক্স আলমারি থেকে নিজের ঝোলায় পুড়তে লাগলো, আর সেগুলো অমনি ঝোলা থেকে হাওয়া হয়ে যেতে লাগলো। চোরের মনেও সন্দেহ, এতগুলো বাক্স ঝোলায় ভরার পরেও সেটা তো হালকা কেন। এদিক ওদিক তাকিয়ে পেছন দিকে চোখ পড়তেই চোর দেখলো দামোদর দাঁড়িয়ে আছে সেখানে। কি করো, রাতে ভালো ঘুম হয় না বুঝি? তা বয়স হলে ওরকম একটু হয়। ওই চেয়ারটাতে গিয়ে চুপটি করে বসো দেখি, চেঁচামেচি করে বাগড়া দিও না। আর যদি গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় তাহলে কিন্তু বাড়িতে সাধ্যের প্যান্ডেল করতে হবে। তবে রে হতভাগা, তুই করাবি আমার সাধ্য? একটা মানুষের কবার সাধ্য হয় শুনি? তুই জানিস আমি ভূত? এক্ষুনি ঘাড় মোটকে তোকে পগার পার করতে পারি। এই দিনকাল এলো বাইরি, ভূতে কি না এসে বলছে আমি ভূত? কাজের সময় না একদম মটকা গরম করো না খুঁড়ো। তবে রে দাঁড়া, দেখাচ্ছি মজা। বলেই দামোদর এক হাতে গলা টিপে চোরটাকে মাটি থেকে তুলে ধরল। তখন সেই চোর বেচারার প্রথমবার নাগরদোলায় চড়ার মতো অবস্থা। ওরে বাবা গো, আমাকে এবার মতো ছেড়ে দাও, আমি আর কখনো চুরি করবো না। ভাই বলি তোমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মনে থাকবে তো? আর কখনো ঠাট্টা করবি না তো ভূতেদের নিয়ে? যা, এবারকার মতো ছেড়ে দিলুম। পালা এক্ষুনি, পালা। গলার বাঁধন হালকা হতেই থপ করে মাটিতে এসে পড়ল বেচারা। সাথে সাথে সরু পাটকাঠির মতো চেহারাটা দামোদরের 2 পায়ের ফাঁক দিয়ে গলিয়ে এক ছুটে একেবারে বাড়ির বাইরে বেরিয়ে গেল। যাওয়ার সময় অবশ্য দামোদর কিছুটা গয়না টাকা পয়সা ভরে দিয়েছিল চোরটার থলিতে। সত্যি দামোদর, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। গয়না টাকাগুলো তুমি বাঁচিয়ে দিলে। চলো, ওগুলো জায়গা মতো রেখে এবার আমরা চলি। চলো, ভোর হলো বলে। হ্যাঁ, রেখে দেব, তবে সবটা নয়, কিছুটা। বাকিগুলো আমরা সাথে করে নিয়ে যাব। দেখো, জগতে যাদের সত্যি অর্থ আছে তারা গরিবের কথা ভাবে না। বেঁচে থাকতে হয়তো আমরাও ভাবিনি, কিন্তু আজ যখন এগুলো পেয়েছি তখন যাওয়ার পথে যত না খেতে পাওয়া মানুষজন চোখে পড়বে তাদের দিতে দিতে যাব। কিছুটা তো রইল তোমার বউয়ের জন্য।
এতটুকু কমলে তোমার বউয়ের তেমন কিছু ক্ষতি হবে না। তাছাড়া এগুলো নিয়ে কি হবে বলো তো ভায়া? যাবার সময় তো সেই খই আর খুচোর পয়সা। দামোদর, প্রাণকৃষ্ণর তো মনের স্বাদ মিটল। যাবে না গিয়ে একবার আমার বাড়ির দিকে? চিন্তা নেই, বেশি সময় আমি নেব না, একবার চোখের দেখাটুকু দেখেই চলে আসবো। চলো, তোমার ইচ্ছাও পূর্ণ হোক। তবে আজ রাত 12টার আগে ফিরতে হবে, সে কথা মনে আছে তো? নস্যির কৌটোটা আবার আসার সময় ওপরে ফেলে এসেছি। মাথাটা ঝিমঝিম করছে। ফিরে গিয়ে নাকে এক টিপ নাক মুছতে পারলে শান্তি নেই দেখি। তবে প্রাণকৃষ্ণ, তোমার বউ মনে হয় কোনো জন্মে কুম্ভকর্ণের পরিবারের কেউ ছিল। তা না হলে ঘরের মধ্যে এত কিছু হয়ে গেল, তার ঘুম ভাঙলো না? প্রাণকৃষ্ণ বাড়ি থেকে রওনা দিয়ে সকালের ঠান্ডা হাওয়ায় ভেসে চারিদিকে ঘুরতে ঘুরতে ওরা তিনজন যখন নৃপতির বাড়ির সামনে এসে উপস্থিত হলো, তখন সকাল প্রায় 9টা। এই কয়েক বছরেই নৃপতির বাড়ির উঠোনের মাঝখান দিয়ে পাঁচিল উঠেছে। বোঝাই যাচ্ছে যে ছেলেদের হাঁড়ি আলাদা হয়েছে। হঠাৎ বাড়ির ভিতর থেকে ঝনঝনে বাসনের মতো একটা গলা শোনা গেল। আজ থেকে তো আপনার বড় ছেলের কাছে থাকার কথা। এখন আপনার বড় বৌমা যদি ইচ্ছে করে বাপের বাড়ি গিয়ে বসে থাকে, তাতে তো আমার কিছু করার নেই বাপু। পেনশনের টাকা যখন সমান ভাগে ভাগ হয়েছে, তখন খরচটিও সমানভাবেই হবে। আজ থেকে শুধু চা কেন, এক গ্লাস জলও এ ঘরে হবে না। জল খেতে হলে ওই মোড়ের মাথায় কল থেকে গিয়ে খান। উঠোন ভাগ হওয়ার সাথে সাথে পেনশনের টাকা আর মায়ের খরচ দুটোই ভাগ হয়ে গেছে। নিপতি, তোমার সংসারে ওই মিষ্টি ভাসিনীটি কে গো? সকাল সকালে একেবারে কান দুটো ঝরঝর করে দিল। ওইটা আমার ছোট বউয়ের ছেলে। জানো দামোদর, বেঁচে থাকতে আমায় বলতো বিষয় সম্পত্তি সব বড় বউকে দিয়ে দিলেও শাশুড়িকেও কোথাও যেতে দেবে না। আমিও বিশ্বাস করে ফেলেছিলুম। আমরা মেয়ে কি না। আহ, তুমি যদি বলো ভায়া, তাহলে তোমার বৌমাটিকে একটু টাইট দিয়ে যেতে পারি। হ্যাঁ, আমাদের ওপরেই ভালো। যখন যেটা খেতে মন চায় শূন্যে হাত বাড়িয়ে একবার ডাক দিলেই হলো। এই তো সেদিন প্রাণকৃষ্ণের আম খেতে ইচ্ছে হয়েছিল। গরমকালে মরেছিল তো, তখন ওর বাড়ির আম গাছে পাকা আম ধরেছিল। খেয়ে আসতে পারিনি বেচারা। এখানে হলে এই সময় আম পাওয়া যেত, কিন্তু ওপরে হাত বাড়িয়ে মুখে পালা আম বলতেই টুপ করে দুখানা ল্যাংড়া এসে পড়লো হাতে। ওই দেখো নিপতি, তোমার বউ বেরিয়ে আসছে বাড়ি থেকে। এদিকেই আসছে মনে হয়। চলো চলো চলো, আমরা পাঁচিলটার পেছনে গিয়ে দাঁড়াই। এখন নিপতি, তোমার বউয়ের তো দেখছি খুব খারাপ অবস্থা হে। পরনের শাড়িটা পর্যন্ত ছেঁড়া। এ তো চোখে দেখা যায় না ভাই। কি কুলাঙ্গারের দল পয়দা করে এসেছো, এবারে বুঝতে পারছো? সব সময় ছেলেপুলেদের ওপর দোষ দিয়ে লাভ নেই দামোদর। এইটা কিন্তু ঠিক ন্যায্য বিচার নয়। আরে বাবা, কর্মফল বলেও তো একটা ব্যাপার আছে নাকি? আমার বাড়ির পিছনে একটা বেড়ার ঘর আছে, ওখানে কয়লা গুটে রাখা হয়। তা আমার তো ছিল বদলির চাকরি। একবার ছুটিতে বাড়িতে এসে দেখি আমার বেদবা মায়ের ঠাঁই হয়েছে সেখানে। তারপর থেকে যখন যেখানে যেতাম, আর কাউকে না নিয়ে যাই, মা থাকতেন আমার সঙ্গে। ও উপরওয়ালার বিচার সবার জন্যই সমান। এখানে তোমার আমার কিছু করবার নেই ভায়া। কর্মফল ভোগ করতেই হবে। কথা শেষ করে নৃপতি দীর্ঘশ্বাস ফেলল। সবার সাথেই তো দেখা হলো দামোদর। তোমার ওদিকে একবার যাবে নাকি? চলো, এতদূর যখন এসেছি তখন যাওয়াই যাক। দেখো, তোমরা বলছো তাই যাচ্ছি। আমার কিন্তু যাওয়ার এক বিন্দু ইচ্ছে একেবারেই ছিল না বাপু।
আমার সুখ দেখছি তোমাদের একেবারেই সহ্য হয় না। আরে দেখো দেখিনি কি মুশকিল, তুমি তো আর ওখানে থাকতে যাচ্ছ না রে বাবু, একবার দেখেই না হয় ফিরে যাব। আমার শ্বশুর আবার এই বড় তান্ত্রিক ছিল। আমার বউয়ের কিন্তু সেই বিদ্যে অল্প বিস্তর জানা আছে, কাজেই খুব সাবধান। অবশেষে তিনজন এসে পৌঁছলো দামোদরের গ্রামে। মা গো মা, কোনো কিছুই আর আগের মতো নেই দেখছি, শুধু এই বটতলাটা বদলাই। ওখানে বসে এক সময় কত গালগপ্প করেছি। যাবে নাকি একবার ওখানে? তিনজনে গিয়ে বসি একটু। কিন্তু কারা যেন বসে তাস খেলছে মনে হচ্ছে। খেলুক না, ক্ষতি কি? আমাদের তো আর দেখতে পাবে না। এসে বসলো তিনজন। পাশে যারা তাস খেলছিল তাদের মধ্যে একজন বলে উঠল, কালকের ঘটনাটা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছি না, বুঝলে? সুস্থ সবল মানুষটা এখন দুম করে চলে গেলে। মানুষের জীবনের আজকাল কোনো দাম নেই, বুঝলে? এই দামোদরের বউ রাতে খাওয়া দাওয়া সেরে সেই যে ঘুম দিলে আর উঠল না। ছেলেটাও হয়েছে একটা মাতাল। কথাটা কানে আসতেই দামোদর ধপাস করে মাটিতে বসে পড়ল। ও দামোদর, আরে কি হলো তোমার? অমন করে বসে পড়লে কেন? মন খারাপ করে আর কি করবে বলো? আর কটা দিন আগে আসলে হয়তো দেখা হতো। হ্যাঁ, আমি মরছি আমার জ্বালায়, আর তোমরা তখন থেকে কি সব বলে যাচ্ছ বলো তো? আরে বাবা, সে তো মরে ওপরেই গেছে নাকি? খড়ের গাদায় যে ছুঁচ খুঁজে নিতে পারতো, সে ওপরে গিয়ে আমাকে খুঁজে নিতে পারবে না ভেবেছ? তারপর আবার চেপে বসবে আমার ঘাড়ে। বেশ কাটছিল ব্যাচেলার জীবন। দৌড়, মরেও শান্তি নেই দেখছি। ছাড়ো সেসব কথা। আমার যা ক্ষতি হবার হয়ে গেছে। অন্ধকার নামছে, 12টার আগে বাড়ি ফিরতে হবে। ছেলেটাকে এক ঝলক দেখে আছি। দামোদরের বাড়ির উঠোনের মাঝখানে গিয়ে দাঁড়ালো তিনজন। উঠোন বলতে শুকনো পাতায় ঢাকা এক টুকরো জমি, নিকানো পরিপাটি উঠোন, তুলসী মঞ্চে ধূপের ধোঁয়া, মাটির দাওয়ায় আলপনা। সেগুলো এখন সব গেল দিনের কথা হয়ে গেছে। এসব মেনে নেওয়া গেলেও পুরোহিতের ছেলে মাতাল, এটা ভাবতেও যেন বুকের পাঁজরগুলো জুড়িয়ে যাচ্ছিল দামোদরের। উঁচু মাটির দাওয়ার উপর পা ছড়িয়ে বসে গ্লাসে বোতল থেকে রঙিন জল ঢালছে দামোদরের একমাত্র সুপুত্র। চোখে জল এলো দামোদরের। আমার বউটা মরে গিয়ে বেঁচেছে, বুঝলে? একসময় এই নেশা ভাঙ করার জন্য মানুষ আমার কাছে ধার নিত। আমিও লোভে পড়ে চড়া সুদে ধার দিতুম সবাইকে। পুরুতগিরি করেও মানুষকে কখনো সঠিক পথ দেখাইনি। রাজ দেখো, সেই নেশা আমার ঘরে এসে ঢুকেছে। চলো হে, দেখার স্বাদ মিটেছে আমার, এবার ফেরা যাক। অন্ধকার প্রায় হয়ে এসেছে। উঠোন থেকে বেরিয়ে আসার সময় শক্ত কিছু একটাতে হোঁচট খেয়ে প্রায় পড়তে পড়তে প্রাণকৃষ্ণ বাঁচলেও জিনিসটা কিছুটা গড়িয়ে গেল সামনের দিকে। মনে কেমন একটা সন্দেহ হওয়ায় গিয়ে সেটা হাতে তুলে নিলে বুড়ো দামোদর। পরখ করেই সাথে সাথে ওটাকে কপালে ঠেকালে। হায় ঈশ্বর, আমায় কি দেখালে! আমার সংসারে এত বড় অনাচার! কথাগুলো বলতে গিয়ে বুক ফেটে কান্না বেরিয়ে এলো দামোদরের। প্রাণকৃষ্ণ আর নৃপতি একেবারে হতবাক। দামোদর, কি হয়েছে তোমার? অমন করে কাঁদছ কেন? হাতে ধরা জিনিসটা ওদের চোখের সামনে তুলে ধরে
দামোদর বলল, কি জানো নিপতি, এটা আমার ঘরের সিংহাসনের শালগ্রাম শিলা। জীবনে ৪৫ বছর ফুল তুলসী দিয়ে পুজো করেছি আমি, আর আজ তার কিনা এই অবস্থা। এ পাপ আমি কি দিয়ে যে খণ্ডাবো কে জানে। আমি বলি কি দামোদর, আমরা বরং এটা সাথে করে নিয়ে যাই। ঈশ্বর তো যে কোনো জায়গায় থাকতে পারেন। এই সমস্ত সৃষ্টির যিনি মালিক, তার কাছে স্বর্গ মর্ত সব সমান। শালগ্রাম শিলা হাতে নিয়ে তিনজনে ফিরে চলল নিজেদের লোকে। পরে একবার আড্ডায় নৃপতি বলেছিল, বুঝলে ভাই দামোদর, যতদিন বেঁচে ছিলাম ততদিন বুঝিনি সংসার কত জটিল, কত কুটিল এক জায়গা। সেখানে ঠিক মনে করে মানুষ ভুল করে, আর ভুলটাকে ঠিক বলে চালাতে চায়। ওটাই তো আসল মজা। মানুষ নিজেই জানে না যে সে কি চায়, আর যখন জানতে পারে তখন হাতে আর সময় থাকে না। নাটকের শেষে মঞ্চে পর্দা নামতে শুরু করে ততক্ষণে। শেষ হলো আজকের গল্প, পারমিতা চ্যাটার্জির লেখা ভূতুগঞ্জের আড্ডা। বিভিন্ন চরিত্রে আছে কিংবদন্তি চ্যানেল থেকে সৌরভ রায়, বর্ণালী, সুমিতেন্দ্র আর আমি প্রত্যয়। আসুন বসুন সবাই, কেমন আছেন বলুন। ওয়েলকাম টু আনাদার সেশন অফ গাবতলার আড্ডা উইথ সুমি। বইমেলা শুরু হয়ে গেছে, ওইদিকে কেন্দ্রে বাজেট পাস হয়ে গেছে, আর আমারও একটা ছোট্ট উইকেন্ড ট্রিপ হয়ে গেছে। মোটের ওপর 2025 বেশ সুন্দরভাবেই শুরু হয়েছে। আর বইমেলার প্রসঙ্গই যখন উঠল তখন বলে রাখি যে আগামী বুধবার অর্থাৎ ফেব্রুয়ারির 5 তারিখ আমাদের প্রিয় লেখিকা দেবশ্রী ভট্টাচার্যের বই কালু ডাকাতের আখড়া মুক্তি পেতে চলেছে কথোপকথন প্রোডাকশনসের হাত ধরে। লোকেশন স্টল নম্বর 628 কথোপকথন প্রোডাকশনস। ডেফিনেটলি যারা সেদিনকে বইমেলা যাওয়ার প্ল্যান করছেন একবার কথোপকথনের স্টলটা ভিজিট করবেন। দেবশ্রীদি স্বয়ং ওখানে থাকবেন। ইউ ক্যান গেট ইউর সাইন্ড অথার্স কপি ওখান থেকে কালেক্ট করতে পারেন, বইটা কিনতে পারেন। আর এছাড়াও কয়েকদিন আগে কলকাতা বইমেলায় আমাদের প্রিয় লেখক সাগর বাবুর বই ভয়ের মুখোশ মুক্তি পেয়েছে, সেটাও অ্যাভেলেবেল থাকবে কথোপকথন প্রোডাকশনসের স্টলে। তো ডেফিনেটলি রিকমেন্ড করব যারা যারা বইমেলায় যাচ্ছেন, আশা করি সবাই যাবেন, আশা করি সবাই যাওয়ার চেষ্টা করবেন। তো ডেফিনেটলি একবার কথোপকথন প্রোডাকশনসের স্টলে ভিজিট করবেন আর বইগুলোকে সংগ্রহ করার চেষ্টা করবেন। এছাড়াও কয়েকদিন আগে কলকাতার জেলা বইমেলায় মুক্তি পেয়েছে সাগর বাবুর এছাড়াও কয়েকদিন আগে কথোপকথন প্রোডাকশনসের নানা রকমের বইয়ের কালেকশন আপনারা ডেফিনেটলি চেক আউট করবেন। এবং দেবশ্রীদির খুব পপুলার কিছু বই যেরকম বাদার বনের আড়ালে, পালকি, এগুলোও যদি কালেক্ট করতে চান তাহলে ডেফিনেটলি কিন্তু স্টল নম্বর 628 কথোপকথন প্রোডাকশনস একবার ভিজিট করবেন বইমেলায়। জাবির 1023 বলছে, দাদা আমি মেম্বারশিপ জয়েন করতে চাই কিন্তু জয়েন অপশন পাচ্ছি না, কি করব? দেখো, খুব রেয়ার কেসেসে মাঝে মধ্যে এরকম হয় যে কিছু ইউটিউব ইউজারদেরকে জয়েন বাটন দেয় না। সেটা ডিউ টু মাল্টিটিউডস অফ রিজন হতে পারে। তার কারণ হয়তো তুমি আন্ডার এজ বা আরও কোনো রেস্ট্রিকশনস থাকতে পারে। সে নিয়ে চিন্তা করো না, আরামসে কুল আমাদের গল্প শুনে যাও আর এইভাবেই কমেন্ট করতে থাকো, আমাদের পাশে থাকো। দ্যাট ইজ মোর দ্যান ওয়েলকাম অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড। আমাদের একটা পুরনো গল্প পারমিতা চ্যাটার্জির লেখা ভুতুরে পার্কের অশরীরী, এই ভিডিওটাতে প্রগতি দাশগুপ্ত কমেন্ট করে বলছেন দারুণ লাগলো গল্পটা, থ্যাংক ইউ সো মাচ। আর আমাদেরও কিন্তু খুব ভালো লাগে যখন আমাদের পুরনো কাজে, আমাদের পুরনো ভিডিওগুলোতে নতুন নতুন কমেন্ট পড়ে। তোমরা কিন্তু ডেফিনেটলি যারা নতুন 221বিতে ইন্ট্রোডিউসড হয়েছো, নতুন গল্প শুনছো, তারা ডেফিনেটলি আমাদের আগের ভিডিওগুলো কিন্তু চেক করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। বারাসাতের ভাতের হোটেল এই অধমের লেখা গল্পে পৌশালী খান বলছে, বারাসাত থেকে একটু দূরেই থাকি,
গল্পে বারাসাতের নামটা শুনে বেশ ভালো লাগলো, তাই নামটা দেখেই শুনতে এলাম। অনেক ভালোবাসা, এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু 221 বি হ্যারিসন রোড। এটাই যদি আপনার প্রথম গল্প হয়ে থাকে 221 বি হ্যারিসন রোডে, আমি রেকমেন্ড করব আমাদের ভিডিও সেকশনে যান, আমাদের প্লেলিস্ট সেকশনে যান, অনেক অনেক কন্টেন্ট পাবেন, আশা করি খুবই ভালো লাগবে। আই এম নন্দিনী 0327 বলছে, আমি নন্দিনী মিত্র, নদিয়া থেকে শুনছি। এখনও পর্যন্ত এই চ্যানেলের গল্প শুনে আমি একবারের জন্যও নিরাশ হইনি। অসাধারণ গল্প আর উপস্থাপনা। শীতের অলস দুপুরে গ্রাম বাংলা ভূতের গল্প শোনার এর থেকে ভালো চ্যানেল আমি এখনও পাইনি। সকলকে অনেক অনেক ভালোবাসা, অফুরন্ত শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ নন্দিনী, আশা করি তোমার গল্পগুলো খুব ভালো লাগছে। আমাদের আগের কন্টেন্টগুলো চেক আউট করতে একটা রিকোয়েস্ট রইল, আর কমেন্ট করো, আমাদেরকে জানিও কীরকম লাগছে। ইউজার নেমটা আমি পড়তে পারছি না, খালি ব্র্যান্ড তারপরে একটা কায়দা করে ওয়াই, সেটা যদি হয় তাহলে ব্র্যান্ডই হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। যাই হোক, আমি পড়ছি, কমেন্টটা খুব সুন্দর। বলছে, দাদা আমি প্রথমবার কমেন্ট করলাম, আমি শোনার কাজ করি, আর কাজ করতে করতে তোমাদের গল্পগুলো শুনতে খুব ভালো লাগে। আমি তোমাদের গল্প এই 4-5 মাস ধরে শুনছি। আমার একটা রিকোয়েস্ট আছে দাদা, যদি আমার মতো যারা শোনার কাজ করে তাদের নিয়ে কিছু গল্প করতে বা গল্প শোনাতে খুব ভালো লাগতো। আমি আহমেদাবাদ থেকে ভিডিওগুলো দেখি, আমার কমেন্টটা পড়বে দাদা, অনেক অনেক আশা করে কমেন্টটা করছি। একটা শোনাওয়ালাদেরকে নিয়ে ভিডিও একটা করো প্লিজ। থ্যাংক ইউ সো মাচ এই কমেন্টটা করার জন্য। তোমার নামটা জানতে পারলে খুব ভালো লাগতো, আমি কমেন্টে পড়তাম। আর তুমি কিন্তু একটা দারুণ আইডিয়া দিলে। তা এই নিয়ে আমি তোমাদের সাথে, অনেকে যারা আছে যারা শোনার কারিগর বেসিক্যালি, তাদের সাথে আমার কথা বলার খুব ইচ্ছে। আপনারা যারা জানেন না যে শোনার কারিগরদের কাজটা কিন্তু খুব খুব কঠিন। তাদের সামনে কন্টিনিউয়াসলি আগুন জ্বলে, তাদের আগুন নিয়ে কাজ করতে হয়, কিছু ডেঞ্জারাস কেমিক্যালস নিয়ে কাজ করতে হয়, এবং তার মধ্যে দাঁড়িয়ে তারা হাতের কাজগুলো করেন। আমার এক বন্ধুর থ্রু দিয়ে আমি আর কি ওদের দোকানের ফ্যাক্টরিতে গেছিলাম, এই কাজগুলো দেখেছিলাম। তো কাজগুলো কিন্তু খুব পেশেন্সের, খুব ডিফিকাল্ট, এবং অনেকক্ষণ ধরে করতে হয়। তো বিগ হ্যান্ড ফর অল দ্য জুয়েলার্স, অল দ্য ক্রাফটসম্যান যারা এই অকুপেশনটার সাথে রিলেটেড। সুকান্ত MD8MZD আমাদের মেম্বার একটা সুপার থ্যাঙ্কস পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ সুকান্ত। তুমি তার সাথে যদি একটু কমেন্ট করে কিছু বলতে খুব ভালো লাগতো। কিন্তু আপনারাও যদি এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের এই চ্যানেলটাকে সাপোর্ট করতে চান, তাহলে ডেফিনেটলি লাইভ চ্যাটের সময় বা এমনিতে ভিডিওটা শোনার সময় থ্যাঙ্কস বাটনটাতে গিয়ে ডেফিনেটলি সুপার স্টিকার, সুপার চ্যাটস কিনতে পারেন। একটা পোতপাকা লোক অ্যান্টেন প্যানপা গ্যাস, এটাই ইউজার নেম, বলছে বারাসাত নাকি পাড়াগা, কাল তো বলবে বালিগঞ্জে ধান চাষ হচ্ছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই গল্পটার যে টাইমলাইনটা এটা বহুত পুরনো, মানে অনেক পুরনো দিনের, যার জন্য এখানে কোনো মোবাইল ফোন এইসবের কনসেপ্ট নেই। আর যদি, আমি জানি না আপনি বালিগঞ্জে থাকেন না বারাসাতে থাকেন বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও থাকেন, তা কালীঘাটের জঙ্গলে, মানে আমাদের এই কলকাতার চারপাশে কিন্তু একসময় ইতিহাসে আমাদের বাঘ বিচরণ করার, রাত্রেবেলা জঙ্গলের মধ্যে বাঘের ডাক, বাঘ দেখা যেত। যদি আপনি না জানেন, কাইন্ডলি এগুলোর ব্যাপারে একটু দেখবেন, খুব ইন্টারেস্টিং লাগবে। হতেই পারে আপনার জিনিসগুলো জানা নেই, বাট কমেন্ট করার আগে একটু ভেবে নিন যে কমেন্টটা করে যেন খিল্লি না হয়ে যায় এরকম। আমাদের এই কলকাতার চারদিকে যেই এরিয়াগুলো আজকে এত ফ্ল্যাটে ফ্ল্যাটে আর কি আকাশ দেখা যায় না, জাস্ট গোয়িং 30 to 40 ইয়ার্স ব্যাক খুব একটা ডেভেলপ কিন্তু সেরকম কিছু ছিল না। ইনফ্যাক্ট সত্যজিৎ রায়ের একটা গল্পে, জায়গাটার নাম আমার মনে পড়ছে না, তো বেলঘড়িয়ার কথা বলা হচ্ছে, সেখানে ডিসক্রাইব করা হচ্ছে যে পাড়াগা আমাদের এই পাড়াগাতে এসে নামবে, এরকম একটা ব্যাপার বলা হচ্ছে। তো একটু নিজের রিডিংটা বাড়ান, হ্যাঁ, খালি ফেসবুক, ইউটিউবে, ইনস্টাতে একটু রিলস টিলস কম স্ক্রল করে একটু বই টই পড়ুন, দেখবেন কমেন্টগুলো আরও সুন্দর হবে। আর মনে হয় আপনার পেটে আর মাথায় গ্যাস হয়ে গেছে আপনার ওই ইউজার নেমের শেষটার মতো। প্লিজ ডোন্ট মাইন্ড, ভালো থাকবেন। চলে যাচ্ছি পরের কমেন্টে। বিশ্বনাথ 1985 বারাসাতের ভাতের হোটেল এই গল্পটাতে কমেন্ট করছে যে গল্পটা শুনে করোনার দিনগুলো হঠাৎ মনে পড়ে গেল। শেষ লাইনে যখন বলছে এমন একদিন আসবে যেদিন মানুষ চৌকাঠের বাইরে পা রাখতে পারবে না। সত্যি অসাধারণ একটা গল্প। থ্যাংক ইউ সো মাচ। এবার যেহেতু গল্পটা আমি লিখেছি, আমি এখানে আপনার সাথে শেয়ার করতে পারছি, খুব ভালো লাগছে যে আপনারা কেবল আমার শ্রোতা নয়, আপনারা কেবল আমাদের চ্যানেলের শ্রোতা নয়, এই গল্পটার ক্ষেত্রে আপনারা আমার নিজের পাঠক হয়ে যাচ্ছেন। খুব সুন্দর লাগছে এই ফিলিংটা। তা মানে আমি অ্যাজ আ রাইটার এখানে আমি বলছি যে গল্পটা লেখার সময় আমি ওইটাই ইন্ডিকেট করেছিলাম। যেহেতু এটা মোটামুটি আগের কমেন্টেই যে বললাম যে একটু পুরনো প্রেক্ষাপটের গল্প, অ্যারাউন্ড লেট 90s লেট 80s এরকম দিককার, তো
তো তখনকার সময়ে আর কি একজন প্রেডিকশন করছে করোনার, সেইটাই কিন্তু গল্পের শেষে আছে এবং সেইটাকেই আমি ইঙ্গিত করতে চেয়েছি। আপনি এক্স্যাক্টলি একদম ঠিকই ধরেছেন। মিঠুন চক্রবর্তী, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, মিঠুন দা ইন দ্য হাউস, আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। তো যাই হোক, মিঠুন বলছে, আরে দাদা টেনশন বাড়িয়ে দিচ্ছ, সঙ্গে দুঃখও বাড়িয়ে দিচ্ছ। মার্চ 15 তারিখে কে গল্প আপলোড করে? অনেক দেরি, আর এত অপেক্ষা করতে পারবো না। এই গল্পের এই কমেন্টের রিপ্লাইটা আমি দেবো না। কেন আপলোড করছি, কিসের জন্য আপলোড করছি, সেটা যবে যেই ডেটে আপলোড আছে সেটা যখন আসবে তখনই বোঝা যাবে। যুথিকা চৌধুরী 9944 বলছে, আমার বয়স 80 বছর, আপনাদের গল্পগুলো এত সুন্দর, আমি বিছানায় শুয়ে শুয়ে শুনতে থাকি, খুব ভালো লাগে। আসাম থেকে যুথিকা চৌধুরী, খুব ভালো লাগলো আপনার এই কমেন্টটা পড়ে। আপনি আমাদের গল্পগুলো এই বয়সে এসে এনজয় করছেন, তা আপনার কেমন লাগছে, আগেকার দিনের কথাগুলো কি মনে পড়ছে, সেগুলো আমাদেরকে একটু প্লিজ ডিটেলসে জানাবেন। আর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের গল্প শুনতে থাকবেন। তা আজকের আমাদের এই আড্ডার সেশনটা শেষ করার আগে একটা দুর্ধর্ষ রিয়েল লাইফ ইনসিডেন্ট, যেটা তোমাদের মধ্যে থেকেই একজন শেয়ার করেছে, সেটা পড়ি। ক্রেজি গেমার বয় বলছে, দাদা তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। ঘটেছিল সরস্বতী পুজোর আগের রাত্রেই। ঘটনাটা যখন ঘটে আমি তখন মাধ্যমিক দেব, সালটা 1997। তখন আমাদের পাড়ার ক্লাবে সরস্বতী পুজো হতো, রাতে জাগা হতো, সে আলাদাই মজা। এখন আর এইসব কিছু হয় না। কারুর বাড়ি থেকে বাল্ব, কারুর বাড়ি থেকে ফুলের টব, কলাপাতা, সব কিছু ঝেড়ে আনা হতো। তা সেবার রাত্রেবেলা, মানে পুজোর আগের রাত্রেবেলা, আমরা যেখানে পুজোর প্যান্ডেলটা হয়েছে সেখানে খড়টরের গাদা পেতে হই হুল্লোড় করছি, গান বাজনা করছি। হঠাৎ প্যান্ডেলের সামনে একটা লোক এসে হেব্বি ক্যাচাল শুরু করে দিল। তার বক্তব্য তাকে আমরা ঘুমোতে দিচ্ছি না, এই হই। তো অনেক কষ্টে আমাদের বড় দাদারা যারা ছিল তাকে শান্ত করে বিদায় করলো। কিন্তু তারপর দেখা গেল যে ঠাকুরের সামনে পাটকাঠির বান্ডিল আর দোয়াত কলমগুলো রাখা ছিল, সেগুলো নেই। অনেক খোঁজাখুঁজি করা হলো, কিন্তু আর কোথাও পাওয়াই গেল না। তো যাই হোক, আবার পরের দিন সকালে আনতে হবে মনে করে আমরা আবার প্যান্ডেলের পেছনে গিয়ে বসলাম, আড্ডা ফাড্ডা মারছি। দেখতে দেখতে সাউন্ড আবার বেড়ে গেল। তো এমন সময় ওই লোকটা আবার এলো। এবার আরও জোরে জোরে ঝামেলা করতে আরম্ভ করলো। মানে আমরা তো ভেবেছিলাম পাড়ার লোকেই বোধহয় জেগে যাবে, আমাদের বাড়ি থেকে আমাদের নিয়ে চলে যাবে। কিন্তু লোকটাকে তাও শান্ত করে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু তাও সিনিয়র দাদারা ম্যানেজ করে লোকটাকে বিদায় করে দিল। কিন্তু তারপরে দেখলাম যে চাঁদমালাটা হাওয়া হয়ে গেছে। আমি না লোকটাকে তখনও দেখতে পাচ্ছিলাম, লম্বা রাস্তাটা ধরে যাচ্ছিল। আমি লোকটার পিছু নিলাম, সবাই না করলো, কিন্তু আমি স্টিল লোকটার পিছু নিলাম। তো লোকটার পিছু নিতেই দেখলাম সে আমাদের পাড়ার পাশে একটা পুকুরের দিকে যাচ্ছে, যেটার নাম যদু পুকুর। তো লোকটা আমার থেকে অনেক দূরে, আমি এই পারে, আর লোকটা প্রায় আমার থেকে 200 হাত 100 হাত দূরে একটা রাইট টার্ন ঘুরে ওই পাশের পাড়টা দিয়ে যাচ্ছে। তো হঠাৎ করে দেখলাম লোকটা জলে ঝাঁপ দিয়ে দিল। আমি হুড়মুড় করে সামনে দৌড়ে গেলাম, কিন্তু দেখলাম কোথাও কেউ ঝাঁপ দেয়নি। তো পুকুরের জল একদম শান্ত, কিন্তু আমি স্পষ্ট দূর থেকে দেখেছি যে লোকটা জলে ঝাঁপ দিয়েছিল। কিন্তু তারপর আমার আর কিচ্ছু মনে নেই। পরের দিন সকালে আমাকে পুকুর পাড়েরই একটা কদম গাছের তলা থেকে পাওয়া গেছিল। আমি নাকি হাঁটু মুড়ে বসেছিলাম, উল্টোপাল্টা বকছিলাম, খুব জ্বর এসেছিল আমার। তা সেবারের সরস্বতী পুজোটা আমার মাটি হয়ে গেছিল। কিন্তু সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে, আগের দিন রাতে ওই লোকটা প্রত্যেকবার আসার পর যা যা জিনিস হাওয়া হয়ে গেছিল, প্রত্যেক কটা জিনিস পরের দিন সকালে প্যান্ডেলে পাওয়া গেছিল। সবাই ঘাবড়ে গেছিল। কিন্তু এটা আমার জীবনের একটা ছোট্ট অদ্ভুত ঘটনা। এবার বিশ্বাস করবে কি করবে না এটা পুরোপুরি তোমাদের ব্যাপার, কিন্তু আমি কি দেখেছি আমি জানি। থ্যাংক ইউ সো মাচ ক্রেজি গেমার বয়, থ্যাংক ইউ সো মাচ ক্রেজি গেমার বয়। তোমার নামটা, তুমি কোথার থেকে বিলং করছো, এগুলো জানতে পারলে আরও ভালো লাগতো, সবার সাথে শেয়ার করতাম। খুব সুন্দর লাগলো ইনসিডেন্টটা। দেখো, বিশ্বাস অবিশ্বাস, আমরা ভূত নিয়ে গল্প করছি, ভূত নিয়ে আলোচনা করছি, এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার। অনেকে ভূতের গল্প শুনে বিশ্বাস করে, অনেকে শুনতে ভালোবাসে কিন্তু তাও বিশ্বাস করে না। ইটস এন্টায়ারলি পার্সোনাল। তোমার বা আমার যারা ভূতের গল্প বলছি, এই যেরকম তুমি আমাদের মতো ভূতের গল্প বললে আজকে, আমাদের কোনো দায় নেই কাউকে বিশ্বাস করানোর বা অবিশ্বাস করানোর। এটা এন্টায়ারলি যারা শুনছে তাদের ওপর। বাট ইনসিডেন্টটা কিন্তু খুব এনজয় করলাম। আশা করি আমাদের যারা অডিয়েন্স, আমাদের মেম্বার, তারাও খুব এনজয় করলো। তাহলে খুব সুন্দর একটা হরর ইনসিডেন্ট দিয়ে আজকের আড্ডাটা শেষ হলো। দেখা হচ্ছে সামনেই সরস্বতী পুজো,
সবাই বিদ্যাং দেহি, সবাই খুব ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের গল্পে। শুনতে থাকুন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।